নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 4টি সেট দেখাবো আমি আজকের এই ভিডিওতে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1, 2, 3, 4 এভাবে করে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 40 থাকবে, সময় থাকবে 90 মিনিট, মোট 4টি স্কুল ভিত্তিক মডেল প্রশ্ন 1, 2, 3, 4, 5। সিলেবাস নম্বর বিভাজন আমি সবই দেখাবো। প্রথমেই যদি দেখি সিলেবাস, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, এটা তৃতীয় অধ্যায়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এটা চতুর্থ অধ্যায়। আবহবিকার পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ পুরোটা না। যাই হোক, আমরা সরাসরি এবার প্রশ্ন যদি দেখি 1 নম্বর সেট, এটা জিপিএস শব্দটির আক্ষরিক অর্থ কী? জিতে গ্লোবাল, পিতে পজিশনিং, এসে সিস্টেম। তাহলে এটার উত্তর হবে ক, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপর কলকাতার দ্রাঘিমাগত অবস্থান হলো 88 ডিগ্রি 30 মিনিট। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হচ্ছে ওজস দেল সালাডো, এটা ঘ নম্বরের। তারপরে সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত অনুচ্চ কঠিন শিলার টিলাকে বলা হয় মোনা ডঙ্কো। তারপরে তোমার 1-5 গ্রাব রেখা বা মোরেন সমভূমি দেখা যায় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। তারপরে 1-6 মহিষঞ্চীন মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে 10%। তারপরে গিয়ে হলো তোমার অঙ্গার গঠনে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 325 কিলোমিটার। এই হচ্ছে তোমার 10টি এমসিকিউ প্রশ্ন। এরপরে 2 নম্বরের প্রশ্ন, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরুবৃত্ত রেখা বলে। পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ভূমিরূপ পর্বতটি হলো আরাবল্লী পর্বতশ্রেণী। উষ্ণ আর্দ্র জলবায়ু, রাসায়নিক আবহবিকার বেশি হয়। মৃত্তিকা মধ্যস্থ জীবৈব পদার্থকে হিউমাস বলে। মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ। এরপরে 3 নম্বর, শুদ্ধ অশুদ্ধ দেখাতে বলছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, এটা অশুদ্ধ কারণ এটা সিকিম হবে। কোনো স্থানে সূর্যের সর্বোচ্চ উন্নতি দুপুরে 12টায় ধরা, এটা শুদ্ধ। মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্টির কারণ হলো জলপ্রবাহ, এটা শুদ্ধ। ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত, এটাও শুদ্ধ। জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে না, এটা অশুদ্ধ, আয়তন বাড়ে। এরপর 4 নম্বরের প্রশ্ন হচ্ছে হিউমিফিকেশন, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপর পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন? তারপরে 5 নম্বরের প্রশ্ন, এটা 3 মার্ক করে প্রতিটা প্রশ্ন থাকবে। মৌসুমী বিস্ফোরণ বলতে কী বুঝো? মহিভাবক ও গিরিজনী আলোড়ন পার্থক্য লেখো। 6 নম্বরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ, এটা 5 করে প্রতিটা প্রশ্নে থাকবে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য, জলবায়ুর সঙ্গে আবহবিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাগে ভাগ করো এবং যে কোনো একটি বিভাগের বিবরণ দাও। এরপরে 2 নম্বর সেট যদি আমরা বলি, কলকাতার দ্রাঘিমা হলো, এটা কিন্তু দেখো আগের প্রশ্ন ছিল 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। তারপরে পাট সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচো। ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত। তারপর কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। তারপরে মূল মধ্যরেখা প্রতিবাদ স্থানে দ্রাঘিমার মানে 180 ডিগ্রি। মরু অঞ্চলে পর্বতের পাদদেশ ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় পেডিমেন্ট। তিস্তার উপনদী মথুরাখালী। তারপরে 2 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এটা ভুল। তারপর প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করে, এটা ঠিক। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ, এটা ঠিক। তারপরে খ নম্বর, উপযুক্ত শব্দ শূন্যস্থান পূর্ণ করো। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে প্রতিসারী ধরনের পাত। দক্ষিণ আমেরিকার আল্টিপ্লানো ড্যাশ মালভূমির অন্তর্গত লাভা গঠিত মালভূমি। দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবাহ নদী হলো তিস্তা। এগুলি খুব ভালো করে পড়বে, যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের এখানে দেওয়া আছে। তারপরে 1-2টি শব্দ উত্তর লেখো। ক্রোনোমিটার ঘড়িকে উদ্ভাবন করেন জন হ্যারিসন। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। মূল মধ্যরেখা নিরক্ষ
রেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করেছে? 90 ডিগ্রি। এটি পর্বতবেষ্টিত মালভূমির নাম। তিব্বত মালভূমি। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রধান লক্ষ্য করা যায়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। তারপরে স্তম্ভ মিলাও। শুষ্নিয়া পাহাড়, শুষ্নিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া। তারপরে ইলুভিয়েশন হচ্ছে বি স্তর। এরপরের প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? বিষুব কথাটার অর্থ সমান। নিরক্ষরেখা ও উপর বছরে প্রতিটি দিন সূর্যশ্রী লম্বভাবে প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। সেই কারণে এই রেখাটির অপর নাম বিষুবরেখা। ভৌগোলিক জালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটি অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর ও দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জলের মতো বেষ্টন করে থাকে। এই ভৌগোলিক জালককে বলা হয়। রেখাগুলোর মাধ্যমে কোনো স্থানে অবস্থান নির্ণয় করা যায়। এরপরে পাত কি? এটা বেশ কয়েকটা প্রশ্ন আছে, ভালো করে দেখে নেবে। বাজদা কি? হ্যাঁ, কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশে নিম্নাংশ জল ও বায়ু প্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমি ভাগ গঠন করে তাকে বাজদা বলে। নগ্নি ভবন দেখে নাও ভালো করে। ধাপ চাষ, এটাও ভালো করে। পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। তাল কাকে বলে? তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কুচবিহার জেলা, জলপাইগুড়ি দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যভাগ এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলো স্থানীয় ভাষায় তাল বলে। ত্রাসের নদী কাকে বলে এবং কেন? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে বন্যা দেখা দেয়, এই কারণে ত্রাসের নদী বলা হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার গুরুত্ব ব্যবহার লিখো, এটা ভালো করে দেখবে। তারপরে তোমার 4-এর ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝায় এখানে, এটা ক্লিয়ার করে। ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? হ্যাঁ, ভালো করে দেখবে। টিকা লেখো গ্রস্ত উপত্যকা। তারপরে টিকা লেখো আবহবিকার। টিকা লিখো হিউমাস, যেটা একটু আগে একটা প্রশ্ন ছিল। উদ্ভিদ প্রাণীর দেহবিশেষ মৃত্তিকার উপরস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থ আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয় এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। এরপরে টিকা লেখো পশ্চিমী ঝাঞ্জা ম্যানগ্রোভ উদ্ভিদ, ভালো করে দেখবে। তারপরে 5 নম্বরে যে প্রশ্ন 5 মার্ক করে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য, পার্শ্ব সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভূমিরূপ পর্বত উৎপত্তি আলোচনা করো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমীর প্রভাব আলোচনা করো। এরপর আমরা 3 নম্বর সেট যদি দেখি, পাত কঠারি সর্বপ্রথম ব্যবহার করো উইলসন। ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ আরাবল্লী। গোস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। পৃথিবীর 7 নামে পরিচিত পামির। টেবিলল্যান্ড নামে পরিচিত মালভূমি। তিস্তা নদীর উৎস জেমু। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ। সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম গোসাবা। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কালবৈশাখী ঝড় বলে। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার 650 কিলোমিটার। তার এক কথায় উত্তর দাও। ওএস শব্দের অর্থ কি? আবহবিকার। ওয়েদারিং শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কারণ জি.কে. গিলবার্ট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। মালচিং কি? মাটির উপরিভাগ ধানের খড়, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি জৈব পদার্থ প্রয়োগ করে মাটির আর্দ্রতা সংরক্ষণ করাকে মালচিং বা জাবরা প্রয়োগ বলে। তরাই বলতে কি বুঝো? পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকা কোথায় দেখা যায়? তারপরে হিউমিফিকেশন বলতে, এটা কিন্তু প্রতিটা প্রশ্নেই প্রায় দিচ্ছে, ইম্পর্ট্যান্ট। কার্বনিফিকেশন কি? পামের মালভূমি পৃথিবীর 7 বলা হয় কেন? বাজদা কি? পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন? তারপরে 4 নম্বরের প্রশ্ন 3 করে, ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য, পশ্চিমবঙ্গের বদ্বীপের সমভূমি অঞ্চল সম্পর্কে লেখো। 4-এর 3 জৈবিক আবহবিকার বলতে কি বুঝো? লোয়েস সমভূমি সম্পর্কে লেখো। এরপর 5 নম্বরের প্রশ্ন, পার্শ্ব সংস্থান তত্ত্বের আলোকে ভূমিরূপ পর্বত চিত্রসহ বর্ণনা করতে বলছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদ নদীগুলো সম্পর্কে আছে। যান্ত্রিক অববাহিকার দ্বারা সৃষ্ট দুটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এরপর 4 নং সেট, এটা দেখো তোমার, এটা দিকনগর গার্লস হাই স্কুল আসছে। হ্যাঁ, সমপ্রায় ভূমির মাঝে, এটা 2024-এর প্রশ্ন। যে শক্ত পাথরের টিলা থাকে তাকে ড্যাশ। তারপরে এভাবে কার্শি ভূমিরূপ যে আবহবিকার ফলে ঘটে সেটা কি? ভারতের একটি
জীবন্ত আগ্নেয়গিরির পর্বত হলো আগ্নেয় পর্বত হলো পশ্চিমবঙ্গের নবমতম 23তম জেলা পশ্চিমবঙ্গের নর ওয়েস্টার দেখা যায়। এভাবে করে তোমার টোটালি প্রশ্ন আছে 8টি। নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট স্তূপ উপত্যকাকে এভাবে করে 5টি প্রশ্ন আছে। তারপরে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, আমি দেখিয়েছি। রেগোলিত বা ভূস্তর কাকে বলে? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। আশ্বিনী ঝড় কি? ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বুঝো? এরপরে 4 নম্বরের প্রশ্ন, প্রতিটাই 3 বার করে। পর্বত ও মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো। আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। দার্জিলিং হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায় কেন? পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক কেন? কীভাবে জল সম্পদ বাড়ানো সংরক্ষণ করা যায়? শিলায় মরচে পড়ে কেন? এরপর 5 নম্বরের প্রতিটা প্রশ্ন পাস করে সম্ভাব্য শ্রেণীবিভাগ করো এবং সঞ্চয়জাত সম্ভাব্য সম্পর্কে আলোচনা করো। প্রস্তর সাই খণ্ডীকরণ এবং মচন প্রক্রিয়ার চিত্রসহ বর্ণনা করা। চা চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদ নদীর বিবরণ দাও। এই ছিল তোমার টোটাল 4টি যে প্রশ্ন, নমুনা প্রশ্ন, তার সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।